সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে। মিসিং ডায়েরি করা হয়েছে। পুলিশ সব রকম চেষ্টা করছে। হৃদ আর শুভ্রার পাপা হৃদকে এদিক সেদিক খুঁজছে। তারা কিছুক্ষণ আগে বাড়িতে ফিরেছে। শুভ্রা রোজের কাঁধে হেলান দিয়ে বসে আছে। খাওয়া নিয়ে টেনশন করার কারণে শরীর অনেক দুর্বল হয়ে পড়েছে। হৃদের মাম্মা, দাদি, নানি বসে বসে চোখের পানি ফেলছে। রোজ হঠাৎ বলে ওঠে, ভাইয়া। সবাই দরজার দিকে চোখ দিল। হৃদ দাঁড়িয়ে আছে। ওকে বিধ্বস্ত লাগছে। চুল এলোমেলো, মুখ ফ্যাকাশে শুকিয়ে গেছে। শার্টের 2-3টা বোতাম খোলা, এক হাতা উঠানো আর এক হাতা নামানো। হাতে গায়ের কোট ফ্লোর ঘেঁষে আছে। শোভা ঢলতে ঢলতে উঠে দাঁড়িয়ে হৃদের কাছে গিয়ে হৃদকে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না শুরু করে দিল। তারপর বিড়বিড় করে কিছু একটা বলছে। কান্নার কারণে কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না, শুধু বোঝা যাচ্ছে তুমি আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে। হৃদের মনে হাজারো অভিমান জমে থাকলেও শুভ্রের কান্নার কাছে হার মেনে নিতে বাধ্য হচ্ছে। হৃদের মন গলে যাচ্ছে। এক হাত শুভ্রার পিঠে রাখে। পুরো পরিবার প্রশ্নোত্তর দৃষ্টি নিয়ে হৃদের দিকে চেয়ে আছে। হৃদ সবার দিকে চেয়ে মাথা নিচু করে দিল অপরাধীর মতো। শুভ্রা হঠাৎ শরীর ছেড়ে দিল। হৃদ শুভ্রাকে 2 হাতে ধরে ফেলল। সবাই দৌড়ে এলো। হৃদ শুভ্রাকে কোলে তুলে নিল। শুভ্রার পাপা মাম্মা বিচলিত হয়ে পড়ল। হৃদের পাপা বলল, রিল্যাক্স এভরিওয়ান, অতিরিক্ত টেনশনে সেন্স হারিয়েছে। হৃদ, ওকে রুমে নিয়ে গিয়ে শুইয়ে দে, তারপর ফ্রেশ হয়ে নে, বাকি কথা পরে হবে। হৃদ শুভ্রাকে উপরে নিয়ে গেল। বিছানায় শুয়ে দিয়ে ওর চোখে মুখে পানি দিচ্ছে। শুভ্রা তবু চোখ খুলছে না। হৃদ ফ্রেশ হয়ে এলো। শুভ্রার পাশে বসতেই শুভ্রার চোখ মেলল। শুভ্রা চোখ খুলে হৃদকে পাশে বসে থাকতে দেখে উঠে বসতে চাইলে হৃদ হাতের ইশারায় বাধা দিল। একদম উঠবি না, শুয়ে থাক। আমি রুমে এসে যেন দেখি এভাবেই আছিস। শুভ্রা কিছু বলতে চাইলে হৃদ আঙুল নিজের ঠোঁটে রেখে বলল, কোনো কথা না। হৃদ ধীর পায়ে নিচে নেমে যাচ্ছে। সবাই হাজার প্রশ্ন নিয়ে ওকে ঘিরে ধরবে। হৃদ নিচে যেতেই শুভ্রার পাপা ওর সামনে এসে দাঁড়ালো। হৃদ সবার উদ্দেশ্যে বলল, শুভ্রার জ্ঞান ফিরেছে। শুভ্রার পাপা বলল, ব্যাপার কি তোমার ঈদ? বাড়ির সবাইকে টেনশনে ফেলে সারা রাত কোথায় ছিলে? এমন ছেলে মানুষই তোমার কাছ থেকে আশা করিনি। শুভ্রার সাথে এমনটা কি করে করতে পারলে তুমি? হ্যাঁ, মেয়েটা আমার শেষ হয়ে যাচ্ছিল তোমার চিন্তায়। গতকাল থেকে একটা দানা পানি মুখে দেয়নি। আহ, আমি অনেক ভরসা করে শুভ্রাকে তোমার হাতে তুলে দিয়েছি, আর তুমি এই দায়িত্বহীনতার পরিচয় দিলে। হৃদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুভ্রার মাম্মা সামনে গিয়ে বলল, চুপ করো তো, এসব পরে বলতে পারবে। আপু, হৃদকে খেতে দাও। হৃদের মাম্মা ছেলেকে টেবিলে নিয়ে বসালো। হৃদ টেবিলে বসে বলল, তোমাদের সবাইকে টেনশনে ফেলার জন্য দুঃখিত, কিন্তু আমি অনেক অস্থিরতার মধ্যে ছিলাম। ইনফ্যাক্ট এখনও আছি। কি হয়েছে এটা কেউ আমাকে জিজ্ঞেস করো না, আমি বলতে পারবো না। ট্র্যাজেডির মধ্যে ফেসে গেছি, এর থেকে বেরোতে পারছি না। এই নিয়ে প্লিজ আমাকে কেউ এখন প্রশ্ন করো না। আমার সমস্যা আমাকে বুঝে নিতে দাও। আর হ্যাঁ, কাকাই আমি শুভ্রাকে কষ্ট দিইনি। আমি ওর সব কিছুর যথেষ্ট কেয়ার করি। যা কষ্ট দেওয়ার ছোটবেলা দিয়েছি। ছোট মা শুভ্রার জন্য খাবার পাঠাও। শুভ্রার মাম্মা মেয়ের জন্য খাবার নিয়ে গেল। হৃদকে কেউ আর কোনো প্রশ্ন করেনি। এদের বাবা প্রশ্ন করতে চাইলেও এদের মাম্মা ইশারায় না করে। হৃদ গার্ডেনে বসে আছে। ওর পাপা ওর কাছে গিয়ে বসলো। তারপর কাঁধে হাত রেখে বলল, জানি না কি প্রবলেমে আছিস, জানতেও চাই না, শুধু বলবো সব সমস্যার সমাধান আছে। যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করে ফেল। যদি শুভ্রার সাথে কোনো সমস্যা হয় তাহলে দুজনে একসাথে বসে সমস্যা নিয়ে কথা বল। দুজন দুজনের ইগোকে একদিনের জন্য অন্য পাশে রেখে মন খুলে কথা বল। হৃদ পাপার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে সায় দিল। হৃদের বাবা মুচকি হেসে হৃদের চুল এলোমেলো করে দিয়ে উঠে গেল। হৃদ সন্ধ্যায় রুমে গিয়ে শুভ্রাকে রুমে পায়নি। শুভ্রাকে ঘরে না পেয়ে হৃদ কিছুটা টেনশনে পড়ে যায়। তারপর ছাদের দিকে এগিয়ে যাই। ছাদে ঠান্ডা বাতাস বইছে। হৃদের পাতলা শার্ট ভেদ করে ঠান্ডা বাতাস শুয়ে যাচ্ছে। বাবারে, এত ঠান্ডা কেন? শুভ্রা রেলিং ধরে চোখের পানি ফেলছিল। হৃদের কণ্ঠ শুনে তাড়াতাড়ি চোখ মুছে নিল। শুভ্রার জামা ওড়না তীব্র বাতাসে উঠছে। হৃদ শুভ্রার পাশে গিয়ে দাঁড়ালো। তারপর দুজনের মধ্যে নীরবতা। শ্বাস প্রশ্বাসের শব্দ যেন বাতাসের শব্দের কাছে হার মানছে। শুভ্রা ঘুরে হৃদের মুখোমুখি হয়ে বলল, তুমি সব ইচ্ছে করে করছো তাই না? আমাকে টেনশন দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য। হৃদ ডান হাতে ভ্রু চুলকে বলল, না,
তোমার তো টেনশন করার কথা না, কষ্ট পাওয়ার কথাও না। আচ্ছা, তাহলে কার কষ্ট পাওয়ার কথা? পাশের বাড়ির মেয়ে বা বউয়ের? শুভ্রা হৃদের নীরবতা দেখে হৃদকে জড়িয়ে ধরল, তারপর আবারও কেঁদে দিল। শব্দ করে কাঁদছে। হৃদ বিচলিত হয়ে বলল। শুভ্রা কাঁদছো কেন? শুভ্রা কাঁদতে কাঁদতে বলল। তুমি অনেক খারাপ। আগের মতোই খারাপ আছো তুমি, একটুও ভালো হয়নি। আমাকে তুমি মানুষ মনে করো না? আগের মতোই কষ্ট দিচ্ছ তুমি আমায়। আমার কি কষ্ট হয় না? কেন এমন করো আমার সাথে? তুমি জানো আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। হৃদ শুভ্রার পিঠে হাত রেখে বলল। তুমি তো বললে আমি ফিরে না এলেই খুশি হতে। শুভ্রা হৃদকে ছেড়ে বলল। আমি তো রাগের মাথায় বলেছি, কোনটা মনের কথা আর কোনটা রাগের কথা সেটা কি তুমি কখনো বুঝবে না? জানি না, তবে আমার খুব কষ্ট লেগেছিল তোমার ওই কথা শুনে। তাই ভেবেছিলাম দূরে চলে যাব, কিন্তু পারিনি। তাই আবার ফিরে এসেছি, নিজের জন্যই ফিরে এসেছি। আমি আসলে আর পারবো না তোমাকে ছাড়া থাকতে। শুভ্রা আবারও কেঁদে হৃদকে জড়িয়ে ধরল। হৃদ শুভ্রাকে ছাড়িয়ে চিলেকোঠায় ছাদে নিয়ে গেল। তারপর শুভ্রাকে ওর বরাবর বসালো। দেখো শুভ্রা, এখন এখানে আমরা দুজন আছি। এখন আমরা কিছু সময়ের জন্য আমাদের ইগো এক সাইডে রেখে মনের ভেতরে জমানো কথাগুলো বলবো। একে অপরের প্রতি যত অভিযোগ, রাগ, ক্ষোভ আছে সব একে একে বলবো। লেডিস ফার্স্ট। শুভ্রা প্রথমেই বলল। সরি বলো। হৃদ শুভ্রার কথায় ভেবাচেকা খেয়ে বলল। সে না হয় বলবো, কিন্তু কিসের জন্য সেটা বলো। শুভ্রা চোখ ছোট ছোট করে বলল। তুমি আমাকে একবারও সরি বলনি। আমি তোমার কাছে একটা সরি আশা করেছিলাম। আমি চেয়েছিলাম তুমি আমাকে বলো, ছোটবেলায় তোকে অনেক কষ্ট দিয়েছি, এজন্যে ক্ষমা করে দে আমায়। কিন্তু তুমি একবারও সেটা বলনি। সরি না বলে প্রপোজ করে দিলে। আর এর জন্যই আমি তোমায় একসেপ্ট করতে পারছিলাম না। হৃদ বসে বসে আর একটু এগিয়ে বলল। আরে আগে বলবি তো, সরির বন্যা বানিয়ে দিতাম। কেন বলবো? তুমি তো ঢং করে বলে বেড়াও। আমাকে রগে রগে চেনো। তোর রগে একটু সমস্যা আছে, তাই কিছু কিছু কথা বোঝা যায় না। শুভ্রা হৃদের এই কথাটা শুনে হৃদকে আবারও মারতে শুরু করলো। হৃদ বাম হাতের উপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে। শুভ্রা হৃদের বুক বালিশ বানিয়ে শুয়ে আছে। শুভ্রার ওড়না দিয়ে যতটুকু পেরেছে দুজনের শরীর ঢেকে নিয়েছে। হৃদের ডান হাত শুভ্রার পিঠের উপরে। দীর্ঘ সময় একে অপরের প্রতি জমে থাকা রাগ, অভিযোগ সব প্রকাশ করেছে। একে অপরকে সরি বলেছে। মিটিয়ে নিয়েছে সব রাগ, অভিমান, ক্ষোভ। দুদিনের ক্লান্তি নিয়ে, ভালোবাসার মানুষের কাছে থাকার প্রশান্তি নিয়ে দুজন নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে। রোজ শুয়ে শুয়ে অরিত্রের ফেসবুকের প্রোফাইল চেক করছে। প্রোফাইল পিকচার আগেরটাই আছে, এতদিনেও চেঞ্জ করেনি। ওর প্রতিটি ছবিতে হাত বুলিয়ে দিচ্ছে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রোজ ফোন রেখে চোখের পানি মুছে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। রিত, তোমাকে একটা কথা বলার আছে। শুভ্রা হৃদের টাই লাগাতে লাগাতে বলল। হৃদা দেখুন শুভ্রাকে দেখাই ব্যস্ত ছিল। হ্যাঁ বলো। শুভ্রা টাই লাগানো শেষ করে বলল। আমি জানি কথাটা শুনে রাগ করবে, তবুও বলছি, প্লিজ রাগ করো না। আমার পুরো কথাটা শোনো। হৃদের কপালে চিন্তার রেখা ফুটে উঠেছে। রোজ ভালো নেই, ও শুধু ভালো থাকার অভিনয় করে যাচ্ছে। আগের চেয়ে নর্মাল হয়েছে, কিন্তু ভিতরে ভিতরে এখনো কষ্ট পাচ্ছে। আমি বলছি কি, হৃদ শুভ্রের কথা শেষ হওয়ার আগেই বলল। ডোন্ট টেল মি, আমাদের অরিত্রের সাথে কথা বলা উচিত। একবার বলে কি এমন ক্ষতি হবে? রোজের খাতিরে অন্তত একটা বার কথা বলা যায়। জাস্ট একবার। হৃদ কিছু একটা ভাবলো, তারপর বলল। ওকে, আমি ওর সাথে কথা বলবো। তুমি একা কথা বলবে না, আমিও তোমার সাথে যাব। হৃদ শুভ্রার দিকে চেয়ে বলল। ওকে ফাইন। সবাই একসাথে নাস্তা করছে। হৃদ রোজের দিকে তাকিয়ে বলল। ভার্সিটি যাবি? না ভাইয়া, আজকে ক্লাস নেই। তাহলে আমার সাথে অফিসে চল। অনেকদিন অফিসে ওয়ার্কশপে যাস না। পড়াশোনার পাশাপাশি কাজটা শিখে রাখ, ভালো। সবাই সায় দিল। রোজ বলল। আচ্ছা, আমি রেডি হয়ে আসছি। হৃদ শুভ্রাকে বলল। তুমি যাবে? শুভ্রা মুচকি হেসে বলল। হ্যাঁ, যাব। তারপর রোজকে বলল। দাঁড়া, আমাকেও রেডি হতে হবে। সবাই হৃদ আর শুভ্রাকে দেখে আশ্বস্ত হলো। পাশাপাশি রোজকে অবশ্যই নেওয়ার বিষয়টিও ভালো লাগলো। হৃদ শুভ্রাকে ডেস্কে ডেকে পাঠালো। শুভ্রা অরিত্র এখন লেকের পাশে আছে, ওর সাথে কথা বলতে চেয়েছিলি, চল। দুজনই অরিত্রের সাথে কথা বলার জন্য বেরিয়ে পড়ল। অরিত্র একাই পা ভিজিয়ে বসে আছে। ওর সাথে কেউ নেই। বৃষ্টি ওর অন্য মনস্ক। শুভ্রা আর হৃদ ওর পাশে গিয়ে দাঁড়ালো। শুভ্রা ডেকে উঠল। অরিত্র। অরিত্র চমকে শুভ্রার দিকে চেয়ে আরো একবার চমকে গেল হৃদকে দেখে। অরিত্র উঠে দাঁড়িয়ে পড়ল। শুভ্রা,
তোমার আবার কি চাই? আমার না, হৃদের। অরিত্র হৃদয়ের দিকে চেয়ে চোখ নামিয়ে দিল। হৃদ বলল, তোমাকে আমি ছোট ভাইয়ের মতো ভাবতাম। কিছুদিন আগেও আমাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ছিল। রোজের সাথে ব্রেকআপ করেছে, ওর ইমোশন নিয়ে খেলেছ। এসে ব্রাদার, আমি তোমাকে কিচ্ছু বলিনি, আর এর কারণ ছিল রোজ। কিন্তু তুমি এখন যেটা করেছো তার জন্য আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। আমার বোনকে ফলো করেছো কেন? শুভ্রার ভাষ্য মতে তুমি এখনও রোজকে ভালোবাসো, বাট আই ডোন্ট থিঙ্ক সো। কিছু ছেলের ক্যারেক্টারই এমন থাকে, কয়েকদিন পর পর গার্লফ্রেন্ড চেঞ্জ করে, তারপর যখন ফ্রি থাকে এক্সদের ফলো করে মন ভরায়। তুমিও ঠিক ওই ক্যারেক্টারের ছেলে, মেয়েদের টিস্যু মনে করো। হ্যাঁ, তোমাকে দেখে তো এতটা বাজে ছেলে মনে হয়নি, কিন্তু তুমি তো গিরগিটি, মুহূর্তেই রং পাল্টে ফেললে। ব্রেকআপ হয়েছে ভালো কথা, ওর পেছন পেছন ঘুরছো কেন? বাজে নজর কেন দিচ্ছ আমার বোনের উপর? কি উদ্দেশ্য তোমার? কি চাইছো? অরিত্র চুপচাপ হৃদের কথাগুলো হজম করে নিল। তারপর শান্ত কণ্ঠে বলল, আমার কোনো উদ্দেশ্য নেই। আর না আমি রোজের উপর বাজে নজর দিচ্ছি, আর না আমি রোজকে ফলো করছি। শাট আপ। একদম মিথ্যা কথা বলবো না। আমার বোনের দিকে যদি কোনো কুনজর দেওয়ার চেষ্টাও করো আমি তোমাকে ছাড়বো না। শুভ্রা ভাবছে, হায় আল্লাহ, একে আমি কেন আনলাম? প্যাচ লাগাতে না খেলাতে। উফ। কুনজর? তখন থেকে কি বলছেন? কি বলতে চাইছেন? আমার দ্বারা রোজের কোনো খারাপ হবে না, নিশ্চিত থাকুন। যা খারাপ করার তো করেই দিয়েছ, আর এখন কি চাইছো বুঝতেই পারছি না। তুমি আমার বোনের ইমোশন নিয়ে খেলেছো। আমার বোনটা বদলে গেছে, চুপচাপ হয়ে গেছে। ওকে আমরা স্বাভাবিক করার চেষ্টা করছি, আর তুমি আবার ওর পেছনে লেগেছো। কি চাও তুমি? ও মরে যাক, তাহলে শান্তি পাবে? ভাইয়া, হৃদ অরিত্রের কলার চেপে ধরল। তোমার এত কষ্ট হচ্ছে কেন ওর মরার কথা শুনে? ও তো মরেই গেছে, মেরেই ফেলেছো তুমি। কেন ওর সাথে ভালোবাসার অভিনয় করেছো বলো? অরিত্র সহ্য করতে না পেরে বলল, আমি কোনো অভিনয় করিনি, সত্যিকার ভালোবেসেছিলাম, আজও বাসি। রোজ একা মরেনি, আমিও জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি। শুভ্রা আর হৃদ দুজনেই শকড। হৃদ অরিত্রের শার্টের কলার ছিঁড়ে দিল। হৃদ শুভ্রা দেখিয়ে চেয়ে অরিত্রকে জিজ্ঞেস করলো। তাহলে কেন এই লুকোচুরি? হৃদের দিকে চেয়ে অরিত্র চিৎকার করে বলল, আপনার মায়ের জন্য, আপনার ফ্যামিলির জন্য, আপনার মা আর ফ্যামিলির অন্যায়ের জন্য আমরা দুজনেই কষ্ট পাচ্ছি। হৃদের নাম্বার নামে অরিত্রের মুখে এমন কথা শুনে হৃদের মাথায় রক্ত উঠে গেল। হৃদ অরিত্রের দিকে তেড়ে গেল। শুভ্রা হৃদকে আটকে দেয়। শুভ্রা, তুই শুনিসনি ও কি বললো আমার মাম্মাকে নিয়ে? ওকে আমি... শুভ্রা হৃদকে গাড়ির দিকে ঠেলে নিয়ে গেল। হৃদ, তুমি গাড়িতে বসো। অরিত্রের সাথে তোমার কোনো কথা বলতে হবে না, যাও। হৃদ হাতের মুঠো শক্ত করে দাঁড়িয়ে আছে। ওর মাম্মা কোনোদিন কারোর সাথে অন্যায় করতে পারে না। হৃদ, আমি অরিত্রকে দেখছি তো। তুই কি দেখবি? এরপরে ওর সাথে কোনো কথাই থাকতে পারে না। থাকে। ও আমাদের ফ্যামিলির উপর এত বড় অপবাদ দিয়েছে, তার প্রুফ দিতে হবে না? এমনি এমনি ওকে ছেড়ে দেব? শুভ্রা অরিত্রকে বলল, দেখো, তুমি আমার মামুনি আর আমার ফ্যামিলির উপর যে কালি লাগালে, তার প্রুফ তোমাকে দিতেই হবে। তোমাকে সবকিছু এক্সপ্লেইন করতে হবে, তুমি বাধ্য। আর সেটা পুরো পরিবারের সামনে হবে। এমনও হতে পারে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে, সবটা ক্লিয়ার করা দরকার। আর রোজেরও রিজন জানা দরকার ব্রেকআপের। আমরা ছোট থেকেই মামুনিকে দেখে এসেছি, আর সে কারোর সাথে অন্যায় করতে পারে না। লিখিত দিয়ে দিব আমি তোমায়। শুভ্রা বিছানার মাঝখানে বসে গভীর ভাবনায় বিভোর। অরিত্রের সাথে কথা বলার পর ওর মাথা ভন ভন করছে। কি হতে পারে? কি এমন ঘটনা? ওদের পরিবারের সাথে অরিত্রের কি সমস্যা? হঠাৎ শুভ্রার খেয়াল হলো এতটাই ভাবনায় বিপড়ছে। ভাবতে ভাবতে নলক কামড়ে ওর এত সুন্দর নখটা এবড়ো থেবড়ো হয়ে গেছে। শুভ্রা অসহায়ভাবে নখের দিকে চেয়ে আছে। এতে হুড়ুমুড়িয়ে রুমে ঢুকে বিছানায় বসে পড়ল। এতক্ষণ সে বারান্দায় পায়চারি করে ভাবতে ভাবতে ব্রেইন আর পা দুটোই ক্ষয় করে ফেলেছে। শুভ্রা, কি এমন হতে পারে বলতো? ভাবতে ভাবতে আমার মাথা ফেটে যাচ্ছে, পা অলরেডি ব্যথা হয়ে গেছে। শুভ্রা নখের দিক চেয়ে চোখ সরিয়ে বলল, আর আমি ভাবতে ভাবতে নখ ক্ষয় করে ফেলেছি, দেখো কি হয়েছে। শুভ্রার কাণ্ড দেখে হতবাক। ওই আমি ভাবতে ভাবতে মাথা ফাটিয়ে ফেলেছি, পাগল হয়ে যাচ্ছি, আর তুই নখ দেখাচ্ছিস। হুফ, আমি পাগল হয়ে যাচ্ছি। এই সত্যি সত্যি পাগল হয়ে যাচ্ছ? আমার একমাত্র স্বামী পাগল হয়ে যাচ্ছে। হায় আল্লাহ, কি হবে এখন আমার? তোমাকে তো মানসিক হসপিটাল, পাগলাগারদে পাঠাতে হবে।
আর এর জন্য পাবনার চেয়ে ভালো তো আর কোনো জায়গা হতেই পারে না। কিন্তু ওখানে কি সিট খালি আছে? দাঁড়াও, আমি যোগাযোগের চেষ্টা করি, সবটা ডিটেলস জানতে হবে। হৃদ মুখ বাঁকিয়ে বলল। সো ফানি, ড্রামা কুইন। শুভ্রা শব্দ করে হেসে দিল। হাসি যেন থামছেই না। হাসি থামিয়ে বলল। আরে এত চিন্তা করো না তো, মাথা ঠান্ডা করে ঘুমাও। আগামীকাল সবটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমি ওই অরিত্রকে দেখে নিব। ওর জন্য এবার শখের নখের 12টা বেজেছে। হৃদ ছুতে ছুতে বলল। আমি ওকে দেখে নিব, ওর জন্য আমি। এটুকু বলেই থেমে গেল। শুভ্রা হৃদের পাশে শুয়ে পড়ল। ওর জন্য কি? কিছু না। হৃদ শুভ্রার কাঁধে মুখ গুজে ওকে জড়িয়ে শুয়ে পড়ল। তারপর মনে মনে বলল। রোজ লিভিং রুমে বসে বসে টিভি দেখছে। তখনই হৃদ শুভ্রা বাড়ির ভিতরে ঢুকলো। ওদের পেছনে পেছনে অরিত্র। অরিত্রকে দেখে রোজের চোখ কপালে। রোজ বসে থেকে দাঁড়িয়ে গেল। তারপর হৃদ আর শুভ্রার দিকে প্রশ্নবোধক চাহনি দিল। অরিত্র রোজকে একবার দেখিয়ে চোখ নামিয়ে নিল। হৃদ মুচকি হেসে বলল। মাম্মা পাপ্পাকে ডেকে আন। রোজ কোনো কথা না বাড়িয়ে উপরে পা বাড়ালো। শুভ্রা অরিত্রকে বসতে দিয়ে কিচেনে গেল। সার্ভেন্টকে চা নাস্তা দিতে বলল। তারপর বাকি সদস্যদের ডাকতে চলে গেল। পুরো ফ্যামিলি এক জায়গায় জড়ো হয়েছে। অরিত্র সেখানে বসে কাচুমাচু করছে। শুভ্রা বলল। অরিত্র আমাদের পরিবারের প্রতিটা সদস্য আমাদের কাছে খোলা বইয়ের মতো। আমরা একে অপরের সাথে অনেকটাই ফ্রি, তাই আমাদের সবার সামনে তুমি নির্দ্বিধায় সবটা বলতে পারো। আমাদের সবার সবকিছু জানার অধিকার আছে। আমি আমার ফ্যামিলিকে বলেছিলাম, কিন্তু তারা এই বিষয়ে কোনো কথা বলতে চায় না বলে জানিয়েছে। সবকিছু রোদের মাথার উপর দিয়ে যাচ্ছে। কি হচ্ছে কিছু বুঝতে পারছে না, তাই আগ্রহ নিয়ে বসে আছে। অরিত্র তারপর মুখ খুলল। হৃদ ভাইয়ের বিয়ের দিন আমার মামা আমেরিকা থেকে আমাদের বাড়িতে আসে। আমার মামা ছোট থেকেই আমাকে অনেক আদর করে, খুব ভালোবাসে। ছোট থেকেই আমি আমার মামার বাদুক ছিলাম। মামা বলতে পাগল ছিলাম। আমাদের বাড়িতে আসলে আমি সর্বক্ষণ তার সাথে থাকতাম। মামাকে এতটাই ভালোবাসি যে আমার কাছে আমার মা বাবার থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে উঠেছিল। সেই দিন বাসায় ফিরতে অনেক রাত হয়ে যায়, তাই আর দেখা হয়নি। সকালে ব্রেকফাস্ট করতে গিয়ে সারপ্রাইজ হই, পাশাপাশি প্রচুর খুশিও হই। তারপর মামা জিজ্ঞেস করল। ভাগ্নে, রাতে কোথায় গিয়েছিলে? আমি বলেছিলাম বান্ধবীর ভাইয়ের বিয়েতে। বাবা নাস্তা করে অফিসের জন্য বের হতেই মামাকে ফিসফিস করে বললাম, অ্যাকচুয়ালি গার্লফ্রেন্ড, মানে আমার হবু বউয়ের ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম। মামা গার্লফ্রেন্ডের কথা শুনে এতটাই এক্সাইট হয়ে পড়েছিল যে জোরেই বলে ফেলে। গার্লফ্রেন্ড? দেন মমের চোখ আমার দিকে। মামা শত চেষ্টা করেও টপিক ঘুরাতে পারেনি। তারপর দুজন মিলে আমাকে জেকে ধরলো। মেয়ের নাম কি, কি করে, কোথায় থাকে, বাবার নাম কি, বাগেরা বাগেরা। আমি যখন বলি রোজের বাবার নাম রেদওয়ান রদ্দুর, আমার ভার্সিটির ফিজিক্স ডিপার্টমেন্টের হেড, তখন দুইজনের মুখ কালো হয়ে যায়, পাশাপাশি শকড। মামা চেয়ার টেনে চুপ করে উঠে যায়। আমি মমকে কারণ জিজ্ঞেস করলে মম বলে, আমি মমের কথার কোনো মানে বের করতে না পেরে মামার কাছে গেলাম। মামাকে অনেকবার জিজ্ঞেস করার পরও কোনো উত্তর দিচ্ছিল না। তারপর তিনি বলতে শুরু করেন, অরিত্র রোজের মাম্মার দিকে চেয়ে বলল। আপনার অন্য একজনের সাথে বিয়ে ঠিক হয়েছিল, এঙ্গেজমেন্টও হয়েছিল, এমনটা আমি রোজের কাছ থেকেই শুনেছি। রোজের মাম্মা অস্থির হয়ে পড়লেও স্বাভাবিকভাবেই বলল, হ্যাঁ হয়েছিল, অনেকেই জানে, আর এটা লুকানোর মতো বিষয় না। জি আন্টি, এটা ফ্যাক্ট না। অরিত্র কিছুক্ষণ থেমে বলল। আমার মামার নাম রিশাদ। সবে অরিত্রের কথা শুনে থমকে যায়। সবার মুখ অটোমেটিক হা হয়ে গেল। সবটা সামলে রোজের পাপা বলল। তো কি বলেছে রিসাদ, মানে তোমার মামা? অরিত্র আবার বলতে শুরু করলো। ভার্সিটিতে প্রথম দেখেই মামা আন্টিকে পছন্দ করে ফেলে। আন্টির বাসায় বিয়ের প্রস্তাব দেয়, আর সবাই রাজিও হয়ে যায়। বিয়ের কথা পাকাপাকি হয়, এঙ্গেজমেন্টও হয়। মামা খুব খুশি ছিল। আন্টি নাকি মামার সাথে ঘুরতেও গিয়েছিল। তারপর হুট করেই তার কাজিন, মানে আঙ্কেলকে বিয়ে করে নেয়। এই নিউজ শুনে মামা খুব কষ্ট পায়, আর আন্টির সাথে কথা বলতে এ বাড়িতে আসে। কিন্তু সবাই মামাকে মারধর করে অপমান করে বের করে দেয়। ভার্সিটিতে আপনারা দুইজন মামাকে দেখিয়ে হাসাহাসি করতেন। মামার খুব কষ্ট হতো আপনাদের একসাথে দেখে। মামার আগে আন্টির সাথে মিসবিহেভ করে ভার্সিটিতে।
আর আপনারা নারী নির্যাতন কেসে মামাকে ফাঁসিয়ে দেন। মামার 7 বছরের জেল হয়। 7টা বছর জীবন থেকে নষ্ট হয়ে যায়। তারপর পড়াশোনা, কেরিয়ার, লাইফ সব শেষ হয়। জেল থেকে বেরোনোর পর অনেক বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন মামাকে ত্যাগ করেছে। পাড়া প্রতিবেশী কটূক্তি করত। মামা এসব সহ্য করতে না পেরে সুইসাইড অ্যাটেম্প্ট করে, কিন্তু বেঁচে যায়। তারপর সবাই মামাকে বিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু অতীত জানার পর কেউ আর বিয়ে করতে চায় না। তারপর মামা দেশের সব পাট চুকিয়ে বিদেশে চলে যায়। মামার এই বিদ্রোহ জীবনের কাহিনী আমি মেনে নিতে পারছিলাম না, কিন্তু এর শাস্তি আমি রোজকে দিতে পারছিলাম না। মামা আমাকে বলেছে রোজ যেদিন এই বাড়িতে পা রাখবে সেই দিন থেকে মামা আর আমাদের বাড়িতে পা রাখবেন না। মম আমাকে বলেছে যাদের জন্য আমার ভাইয়ের এই অবস্থা হয়েছে তাদের বাড়ির মেয়েকে কিছুতেই মেনে নেবেন না। আমি অনেক চেষ্টা করেছি বোঝানোর জন্য, এতে রোজের কি দোষ, কিন্তু মমের এক কথা, সে কিছুতেই মেনে নেবেন না। এরপর আমাকে শর্ত জুড়ে দেয়, ফ্যামিলি নয়তো রোজ, যে কোনো এক দিক বেছে নিতে হবে। আমি রোজকে ভালোবাসি, কিন্তু 23 বছরের ভালোবাসা আমি কি করে ছাড়তে পারি? আমার বিবেক সায় দেয়নি। আমি অনেক প্রেসারে ছিলাম, কি করব বুঝতে পারছিলাম না, তাই রোজের সাথে ব্রেকআপ করি। অরিত্রীর কথা শুনে শুভ্রার পাপা রাহাত বলে, বাহ, কি সুন্দর স্টোরি। সবাই চুপ করে আসো কেন? তালি দাও। সবাই রাহাতের দিকে চেয়ে আছে। রাহাত অরিত্রকে বলল, এই ঘটনার সাথে আমিও জড়িত আছি। আমার কাছে শুনো, তোমার মামার আসল রূপ। তোমার মামা তানহাকে প্রথম দিন থেকে বিরক্ত করছে। ওকে পছন্দ করে এটা সেটা তানহা অ্যাভয়েড করতো। তারপরও একদিন সরাসরি বলে দেয় ওর বিয়ে ঠিক। তারপর আমাকে আর ভাইয়াকে একদিন ভার্সিটি নিয়ে যায়। ভাইয়া আর আমার সাথে পরিচয় করে দেয়। তারপর আর বিরক্ত করিনি। কিন্তু আমাদের বাড়িতে মা আর দাদি বাধা হয়ে দাঁড়ায়। মা আর দাদি তানহাকে ভাইয়ের বউ হিসেবে মানেনি। তানহা বাড়িতে যেন এ নিয়ে কোনো ঝামেলা না হয়, তাই এই বাড়ি ছেড়ে চলে যায়। ভাইয়া ভার্সিটিতে ওর সাথে কথা বলতে যায়, কিন্তু তানহা ভাইয়াকে আবারও ফিরিয়ে দেয়। আর এটা তোমার মামা শুনে নেয়। অনেক কষ্টে, অনেক চেষ্টার পর তানহাকে বাড়িতে ফিরিয়ে আনতে সক্ষম হই। ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়, ওদের মধ্যে সব মিটমাট হয়। আর তখনই তোমার মামা বাড়িতে বিয়ের প্রস্তাব দেয় আর বলে যে কোনো শর্তে তানহাকে বিয়ে করতে চায়। এটা শুনে তো আমার মা দাদি তো হাতে আকাশের চাঁদ পায়। ভাইয়া অসুস্থ, ঘর থেকে বেরোতে পারে না। আর এই সুযোগে মাহা তানহাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে মেহমানদের সামনে বসিয়ে দেয়, আর ওরা হাতে আংটি পরিয়ে দেয়। ওর ফেল ফেল করে চেয়ে থাকা ছাড়া আর কিছু করার ছিল না। তানহা তোমার মামার সাথে ঘুরতে যায়, আর সেখানে এটাও বলে ও তোমার মামাকে বিয়ে করবে না, কিন্তু তোমার মামা জেদ ধরে বসে আছে ওকে বিয়ে করবে। একটা মেয়ে বিয়ে করতে চায় না, এটা জেনেও তাকে বিয়ে করতে চাওয়া জেদ ছাড়া আর কিছুই না। ভাইয়া যখন সবটা জানে মেনে নিতে পারে না, প্রচণ্ড রেগে যায়। আর একদিনের মাথায় রেজিস্ট্রি পেপার রেডি করে গর্ভবতী লোকের সামনে সাইন করে বিয়ে করে ফেলে। আর তোমার মামা কাউকে কিছু না জানিয়ে বাড়ির মধ্যে ঢুকে সবার চোখ ফাঁকি দিয়ে তানহার বেডরুমে ঢুকে ওর সাথে মিসবিহেভ করে। তানহার চিৎকার চেঁচামেচিতে সবাই ছুটে আসে। ভাইয়া ওকে দেখে অনেক রেগে যায় আর রাগের মাথায় ওর গায়ে হাত তুলে। বাসার সবাই ওদের ছাড়িয়ে রিশাদকে তানহার ঘরে ঢোকার কারণ জিজ্ঞেস করে। সবাই ওকে চলে যেতে বলে। আর তুমি বলছো মারধর করে অপমান করে বের করে দিয়েছি? একটা মেয়ের বেডরুমে ঢুকে মিসবিহেভ করবে আর তার হাজবেন্ড তালি বাজাবে? আর কি বললে? কি কেসে ফাঁসানো হয়েছে? তোমার মামাকে অ্যাটেম্প টু মার্ডার কেসে শাস্তি দেওয়া হয়েছে। তোমার মামা আমার ভাই আর তানহাকে মারার চেষ্টা করেছে। মারার চেষ্টা কথা শুনে রোজ, রিত, শুভ্রা, অরিত্র সবাই চমকে ওঠে। এবারের বাচ্চারা কেউ এ বিষয়ে জানে না। অরিত্র বিষময় নিয়ে বলল, কি বলছেন এসব মামা? নো, মামা এটা করতে পারে না। তোমার মামা এটাই করেছে। আমি সবেমাত্র ভার্সিটিতে জয়েন করেছি। আমি আর আমার ওয়াইফ একসাথে বাসায় ফিরছিলাম। তোমার মামা গাড়ির ব্রেক ফেল করে দেয় আমাদের দুজনকে মারার জন্য। কিছু দূর যাওয়ার পর বুঝতে পারি গাড়ির ব্রেক কাজ করছে না। হাজার চেষ্টা করেও গাড়ি থামাতে পারছিলাম না, কিন্তু মনোবল ভাঙেনি। কোনো মতে ফুলকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিই। দেন আমিও লাফিয়ে পড়ি। গাড়ি ব্রিজের পাশ কেটে নদীতে পড়ে ব্লাস্ট হয়ে যায়। আল্লাহর রহমতে বেঁচে যায়। এমনও হতে পারতো তোমার মামা সেদিন সাকসেসফুল। তাহলে আজ সে দুজন মানুষের খুনি হতো। কাউকে মারা আর মারার চেষ্টা করা সেম ক্রাইম। সেদিন ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু বেঁচে আছে।
তাই তোমার মামা সহি সালামত আছে। 7 বছর শাস্তি তোমার মামার জন্য খুব কম হয়ে গেছে। অরিত্র তবু বিশ্বাস করছে না। আপনারা কিভাবে শিওর হলেন মামা করেছে? অন্য কেউ করতে পারে? সেটা পুলিশ বের করেছে। আমরা ওকেই এই কাজের জন্য সন্দেহ করেছিলাম। দেন পুলিশ সব প্রুফ বের করেছে। তোমার মামা কোর্টে শেষ স্বীকারও করেছেন। এখনো বিশ্বাস না হলে থানায় যোগাযোগ করো। আমাদের কাছে সেই কেসের কাগজপত্র সব আছে। তোমার ফ্যামিলি বিশেষ করে রিশাদকে জিজ্ঞেস করো। দেখো, আমরা যদি জানতে পারতাম তুমি রিশাদের বোনের ছেলে, তবুও তোমার আর রোজের সম্পর্ক নিয়ে আমরা আপত্তি করতাম না। কিন্তু তোমার ফ্যামিলির মন মানসিকতা দেখে বলছি, তোমরা রোজকে ডিজার্ভই করো না। রোজ উঠে দাঁড়িয়ে বলল। রাইট কাকাই, ওরা আমাকে ডিজার্ভই করে না। রোজ নিজের রুমে চলে গেল। অরিত্র মাথা নিচু করে বসে আছে। রোজের বাবা বলল, তুমি রোজকে ছেড়ে তোমার ফ্যামিলিকে চুজ করেছো, এটা দেখে আমরা সবাই অনেক খুশি হয়েছি, এমনকি রোজও। কেননা ফ্যামিলি সবার আগে। আমাদের বাড়ির ছেলেমেয়েরা ফ্যামিলির মূল্য বুঝে। কিন্তু তুমি সত্যতা না যাচাই করে রোজকে আমাদেরকে অপরাধী বিবেচনা করেছো, এটা ঠিক করনি। তুমি যথেষ্ট বুদ্ধিমান শিক্ষিত একটা ছেলে, তোমার কাছ থেকে এটা আশা করিনি। তোমার সবটা যাচাই করা উচিত ছিল। অরিত্র দাঁড়িয়ে গেল। আপনাকে কি বলবো বুঝতে পারছি না। আমি এতটা অস্থিরতা ধোঁকার মধ্যে আছি, আপনাকে বুঝাতে পারবো না। আমার মামা একজন ক্রিমিনাল, বিষয়টা আমি হজম করতে পারছি না। তবে আমি মম আর আমার মামার কাছে জবাবদিহিতা চাইব। কোনো ধোঁকায় থাকবো না। আপনাকে অনেক ধন্যবাদ। এখানে না আসলে মুদ্রার অপর পিঠটা দেখতে পারতাম না। আর পারলে আমাকে ক্ষমা করবেন, যদিও আমি এর যোগ্য নই। আসছি। অরিত্র বেরিয়ে গেল। অরিত্রের কাছে সবকিছু এলোমেলো লাগছে। ওর ভিতরটা ভেঙে চলে যাচ্ছে। গাড়ি চালাচ্ছে আর ওর চোখ দিয়ে পানি পড়ছে। এত বড় ধাক্কা মেনে নিতে পারছে না। ওর সব জবাব চাই। অরিত্র সোজা মামার রুমে ঢুকে গেল। অরিত্রের মামা রিশাদ বই পড়ছিলেন। অরিত্রকে দেখিয়ে বই রেখে হাসি মুখে বলল। এতদিনে মামার কথা মনে পড়লো? অরিত্র কোনরূপ ভূমিত ছাড়াই বলল, মামা, তুমি আমাকে মিথ্যে কেন বলেছ? রিশাদ অরিত্রের কথা শুনে চমকে গেল। চশমা খুলে অরিত্রের দিকে এছিয়ে বলল, কিসের কথা বলছিস? মামা, তুমি খুব ভালো করেই বুঝতে পারছো আমি কি বলছি। কেন আমাকে মিথ্যে বলেছিলে? আমি সারা জীবন তোমাকে আমার আইডল মেনেছি, আর তুমি আমাকে এইভাবে ঠকালে। তুমি নিজের অন্যায় অন্যের উপর চাপিয়ে দিতে পারলে। তুমি একজন ক্রিমিনাল মামা। ছি, তুমি 2 জন মানুষকে মারার চেষ্টা করেছো, আর তুমি সুন্দর করে একটা মিথ্যে গল্প আমাকে শুনিয়ে দিলে। রিশাদ কাছুমুচু করছে। ধরা পড়ে যাওয়ার ছাপ চেহারা স্পষ্ট। তিনি আমতা আমতা করে বলল, অরিত্র, তুই আমাকে ভুল ভাবছিস। ওরা তোকে... নো মামা, ওরা আমাকে ভুলভাল বুঝায়নি। আমি একবার ভুল করেছি, এখন থেকে আর করব না। আমি প্রমাণ ছাড়া এসব বলছি না। আমার কাছে সব প্রমাণ আছে। সবটা আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার। তুমি আমাকে এত বড় ধোঁকা দিতে পারলে। তোমার পাপে আমি কেন শাস্তি পাবো? কেন আমাকে এত বড় শাস্তি দিলে মামা? আমি কি করেছিলাম? কেন রোজকে আমার জীবন থেকে কেড়ে নিলে? অ্যান্সার মি। রিশাদ চুপ করে মাথা নিচু করে আছে। অরিত্র চিৎকার করে বলল, উত্তর নেই তোমার কাছে? ওকে, উত্তর দিতে হবে না। বাট আজকের পর তুমি আমার কেউ না। আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। অরিত্র হনহন করে হেঁটে চলে গেল। রিশাদ একটা দীর্ঘশ্বাস ছাড়ল। রিশাদ জানে সত্যি অরিত্রকে ক্ষমা করবে না, অরিত্রকে ফেরানো যাবে না। তাই আবারও বিদেশ চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। অরিত্র নিজের মামের সামনে গিয়ে দাঁড়ালো। সে ডাইনিং গোছানোতে ব্যস্ত। অরিত্র একটা গ্লাস নিয়ে ফেলে দিল। অরিত্রের মাম চমকে গেল। ছেলের এমন ব্যবহারে তিনি বেশ অবাক হলেন। তারপর বলল, অরিত্র, এগুলো কি ধরনের ম্যানার্স? অরিত্র ন্যাকা অভিনয় করে বলল, উফ মম, সরি। আমি বিয়াদবি করে ফেলেছি। অনেক বড় অন্যায় এটা। কিন্তু কাউকে খুন করার চেয়ে বড় ক্রাইম অবশ্যই নয়, তাই না মম? সে সেই কথাটা শক্তভাবে বলল। অরিত্র, কি বলছো? ঠিক বলেছি মম। তুমি কিভাবে মামাকে সাপোর্ট করতে পারলে? কিভাবে? মামা 2 জন মানুষকে মারার চেষ্টা করেছে। কাউকে মারা আর মারার চেষ্টা করা দুটোই সমান। মামা একজন ক্রিমিনাল, আমার মামা একজন মার্ডারার। ছি। অরিত্র, তোমার মামা হয়, ভালোভাবে কথা বলো। ক্রিমিনাল ক্রিমিনালই। সে কারো মামা, বাবা, ভাই, বোন হলেও সে একজন ক্রিমিনাল। মম,
তুমি আমাকে মিথ্যা বললে, আমাকে ধোঁকা দিলে। তুমি তাহলে আমাকে কেন শিক্ষা দিতে? মিথ্যে না বলতে, কাউকে কষ্ট না দিতে, কোনো অন্যায় না করতে, চোখের সামনে অন্যায় দেখলে তার প্রতিবাদ করতে। কেন আমাকে এমন শিক্ষা দিয়েছো? আমাকেও মামার মতো বানাতে, তার মতো আমার অন্যায়গুলো সাপোর্ট করতে। তাহলে আজ এত কষ্ট পেতে হতো না মম। তোমরা আমাকে অনেক বড় আঘাত দিয়েছো, সেই আঘাতে আমি জর্জরিত। অনেক কষ্ট হচ্ছে, হৃদয় ক্ষতবিক্ষত হয়ে গেছে, নিজের কাছে নিজেই ছোট হয়ে যাচ্ছি। আমি কতগুলো মানুষের কাছে অপরাধী, কার কাছে ক্ষমা চাইব? এই অপরাধবোধ আমাকে শেষ করে দিচ্ছে। আমি রোজকে চিরতরে হারিয়ে ফেললাম। এই 23 বছরের জীবনে একটা মেয়েকে ভালোবেসেছিলাম, আর তাকেই আমার জীবন থেকে কেড়ে নিলে। কেন মম? কেন? কি অপরাধ ছিল আমার? তোমাদের রেষারেষির জন্য আমাকেই কেন শাস্তি পেতে হলো? রোজের সামনে গিয়ে আমি কখনোই দাঁড়াতে পারবো না, আর না কখনোই আমাকে ক্ষমা করবে। আমার জীবনটা শেষ করে দিলে তোমরা। আমার কথা একবারও ভাবলে না মম? অরিত্র কান্নায় ভেঙে পড়ল। অরিত্রের মম অরিত্রের কাঁধে হাত রেখে বলল, অরিত্র, কি করার ছিল আমাদের? রিশাদ ভাই জীবনে অনেক কষ্ট পেয়েছে। ওই একটা মেয়ের জন্য ওর জীবন নরক হয়ে গিয়েছিল। জীবনে কিছুই পায়নি। আমার একমাত্র ভাই, ভাই যা বলেছিল তোকে তাতে সায় মিলিয়েছিলাম। সত্যিটা তোকে বলিনি, যদি ভাই কষ্ট পায়। আর আমি মম, আমার কষ্টের কথাগুলো ভাবলে না? এখানে রোজের মাম্মার দোষটা কোথায়? মামা সবটা জেনে এক প্রকার সুযোগে ব্যবহার করে জোরপূর্বক তাকে পেতে চেয়েছিল, কিন্তু তাদের ভালোবাসা এতটাই স্ট্রং ছিল যে মামা হেরে গেছে, নিজেই নিজেকে ভিলেন উপাধি দিয়েছিল। আর তোমরাও তাকে সাপোর্ট করেছো। এটা অন্যায়, আমি কাউকেই ক্ষমা করব না। অরিত্র দৌড়ে নিজের রুমে চলে গেল। রোজ বারান্দায় দাঁড়িয়ে আছে। রোজের মাম্মা রোজের কাঁধে হাত রেখে বলল, রোজ, রোজ পেছন ঘুরে তার মাম্মার শুকনো মুখটা দেখল। রোজের কাছে মাম্মার হাসি মুখটাই বেশি পছন্দ। মাম্মা, কি হয়েছে? তোমাকে এমন লাগছে কেন? সরি রোজ, আমার অতীত তোর জীবনে এভাবে প্রভাব ফেলবে বুঝতে পারিনি। মম, ডোন্ট বি সরি প্লিজ। তুমি কোনো ভুল করনি, তবে সরি কেন বলছো? ভুল করেছে ওরা, ভুল নয়, অন্যায়। ওরা অন্যায় করেছে, অরিত্র অন্যায় করেছে, তাই কষ্ট ওরা পাবে, আমরা না। রোজের মাম্মা রোজের এলোমেলো চুল ঠিক করে বলল, অরিত্রকে কি দোষী বলা যায়? ও তো একটা ষড়যন্ত্রের শিকার। ও নিজেই ঠকে গেছে। যাওয়ার সময় ওকে দেখে আমার অনেক কষ্ট হচ্ছিল। ও মানুষটাই ভেঙে চুরে গেছে। ও তোর পরিবারকে অন্ধের মতো বিশ্বাস করেছিল। প্রতিটা মানুষের কাছে পরিবার বিশ্বাস আর ভরসার জায়গা। পরিবারকে সবচেয়ে বেশি বিশ্বাস করে। চরিত্রকে সেই পরিবার ধোঁকা দিয়েছে, ওর বিশ্বাস ভরসা ভেঙেছে। ওর অবস্থাটা এখন রোজ ভাবছে আসলে অরিত্রের এখন কি অবস্থা, কি করছে। রোজের খারাপ লাগতে শুরু করলো অরিত্রের জন্য। শুধু খারাপই নয়, চিন্তা হতে শুরু করলো। অরিত্র আশ্রমের বেসিনের সামনে দাঁড়িয়ে আছে। আয়নায় নিজের চেহারা দেখতে শ্যাম্পুর বোতল চুরি মারল আয়নায়। আয়নার কাজ ভেঙে মেঝেতে ছড়িয়ে ছিটে গেল। শুভ্রা আবারও বেডে বসে বসে নখ কামড়াচ্ছে। হৃদ ফ্রেশ হয়ে এসে দেখে শুভ্রা গভীরভাবে কিছু একটা ভেবে চলেছে। এই শুভ্রার মাথায় গাঁটটি মেরে বলল, আজও নখ কামড়াচ্ছিস? আজ আবার কি ভাবছিস? ভাবছি কি ঘটনা ঘটে গেল। অরিত্র মামা এত ভয়ঙ্কর। ভালো হয়েছে রোজের ও বাড়ির সাথে কোনো সম্পর্ক হয়নি, কিন্তু অরিত্র, ওর জন্যও আমার কষ্ট হচ্ছে। খবরদার ওর জন্য কষ্ট পাবি না। ও আমার বোনের কষ্টের পরোয়া করেনি। যা হয়েছে ভালো হয়েছে। রোজ সব নতুন করে শুরু করবে। শুভ্রা আবেগী কণ্ঠে বলল, চাইলেই কি সব নতুন করে শুরু করা যায়? জীবনের প্রথম ভালোবাসা কি ভোলা যায়? হৃদ শুভ্রের কথার কোনো উত্তর দিল না। এর উত্তর ওর কাছে নেই। আসলেই তো, চাইলেই কি ভোলা যায়? হৃদ কিভাবে চুপ করে থাকতে দেখে শুভ্রা বলল, আচ্ছা ঠিক আছে, বাদ দাও, এসব নিয়ে ভেবে লাভ নেই, যা হবে দেখা যাবে। শুভ্রা হৃদকে জড়িয়ে ধরল। হৃদ বলল, তুই 7 বছর অনেক কষ্ট পেয়েছিস। মাত্রই বললি চাইলেই নাকি ভোলা যায় না। আমাকে কি একবারও ভুলিসনি? উহুম, আমিও তোকে এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি। কতটা কষ্ট হয়েছে আমি জানি। তুই কিন্তু সবকিছু ঠিক হওয়ার পর এখন আমাকে ভালোবাসি বলিসনি। বলতেই হবে। তোর ইচ্ছে, না বললেও চলবে।
শুভ্রা হৃদের বুকে মুখ গুজিয়ে ধীরে ধীরে বলল। ভালোবাসি। হৃদ চোখ বন্ধ করে শুভ্রার কথাটা অনুভব করতে লাগলো। মনে হচ্ছে ভালোবাসি শব্দটা চারদিকে ধ্বনিত হচ্ছে, পুরো ঘরের প্রতিধ্বনি হচ্ছে। হৃদ জোরে একটা শ্বাস নিল। হৃদ শুভ্রার মুখ তুলে ওর থুতনিতে ঠোঁট ছোঁয়ালো। শুভ্রা চোখ বন্ধ করে নিল। শুভ্রা বন্ধ চোখে হৃদের ঠোঁটের ছোঁয়া পেল। শুভ্রা কেঁপে উঠল। হৃদের ছোঁয়ায় শিহরিত হচ্ছে। শুভ্রা হৃদের কাঁধের শার্ট শক্ত করে ধরেছে। হৃদ অপলক শুভ্রার মুখের দিকে চেয়ে আছে। শুভ্রা চোখ খুলে হৃদের দিকে তাকালো। হৃদের চোখে মাদকতা দেখছে, যা ওকেও মাতাল করে দিচ্ছে। হৃদ শুভ্রার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। 1 সপ্তাহ পর হৃদের বাবা জগিং কস্টিউম পরে একসাথে সিঁড়ি বেয়ে নামছে। শুভ্রা আর হৃদের মামা দুজনেই মুগ্ধ নয়নে ওদের দিকে চেয়ে আছে। দুজন একসাথে যেভাবে আসছে, মনে হচ্ছে দুই বন্ধু। দুজনকে কিউট লাগছে। তো শুভ্রা আর মাম্মার সামনে এসে চুটকি বাজিয়ে বলল, হেই লেডিস, দুজন মিলে আমার পাপা আর ভাইয়াকে চোখ দিয়ে গিলে খাচ্ছ কেন? দৃষ্টি সংযত করো। শুভ্রা আর রোজের মাম্মা দুজনেই ভরকে গেল। শুভ্রা আমতা আমতা করতে লাগলো, তারপর বলল, আমরা জাস্ট দুজনকে সেম কস্টিউমে দেখে অবাক হয়েছি, তাই না মামনি? রোজের মাম্মা বলল। হ্যাঁ হ্যাঁ, হৃদ আর হৃদের পাপা এসে বলল, আমরা জগিংয়ে যাচ্ছি, শুভ্রা যাবে? রোজ শুভ্রার আগে হৃদকে ফিসফিস করে বলল, অবশ্যই অবশ্যই, সে তো এক পা বাড়িয়ে রেখেছে, বাকিটা আপনি যদি চান। কেন রে, তোদেরকে বাড়িতে বসে প্রেম করে স্বাদ মিটে না? জগিংয়েও বউ লাগবে? হৃদ বোনের দিকে চেয়ে বলল, এগুলো কেমন কথা? এমনই কথা, তোমার বউ তোমাকে যেভাবে গিলে খাচ্ছিল। হৃদ চোখ বড় বড় করে শুভ্রার দিকে তাকালো। শুভ্রা বলল, এই তোমরা ফিস করে কি বলছো? রোজ 32 দাঁত বের করে বলল। তোমার গুণকীর্তন। রোজের মাম্মা বলল, থাক, আর গুণকীর্তন করতে হবে না। তাহলে দুপুরবেলায় জগিং করতে হবে। যাও। হৃদের পাপা হৃদের মায়ের কানে ফিসফিস করে বলল, ভ্যাবলির মতো চেয়েছিলি কেন? হৃদের মাম্মা চোখ সরু করে বলল, আমার ভ্যাবলাকে দেখেছিলাম। রোজ কান পেতেও শুনতে না পেয়ে বলল। তোমরা ফিসফিস করে কি বলো? রোজের পাপা আমতা আমতা করে বলল, ওই মানে যাওয়ার কথা বলছি। থাক, মিথ্যা বলতে হবে না, আমি বুঝি আমাকে কেউ ভালোবাসে না। রোজের পাপা রোজের সামনে এসে বলল, কে বলছে? আমি আমার প্রিন্সকে কত ভালোবাসি। রোজ হেসে বলল। মাম্মার থেকেও বেশি? রোজের বাবা রোজের মাম্মার দিকে চেয়ে আমতা আমতা করছে, তারপর বলল। হ্যাঁ বাসি তো। রোজ হাসতে শুরু করলো, তারপর বিজ্ঞান মতো বলল, আমি জানি পাপা, তুমি মাম্মাকে সব থেকে বেশি ভালোবাসো। আর আমাকেও খুব ভালোবাসো। এখন যাও, দেরি হয়ে যাচ্ছে। দুজনে জগিং এর উদ্দেশ্যে রওনা দিল। রোজের ফোনে একটা মেসেজ এলো। রোজ ফোনের স্ক্রিনে তাকাতেই ওর হাসি মুখটা কালো হয়ে গেল। সেটা সবাই খেয়াল করলো। রোজ নিজের রুমে গিয়ে মেসেজটা ওপেন করলো। অরিত্রের মেসেজ। রোজ কুইন, আমি আগামীকাল চলে যাচ্ছি। শুধু তোমার জীবন থেকে না, দেশ ছেড়ে চলে যাচ্ছি। আর কখনো ফিরবো কিনা জানি না, যেখানে আমার জন্য কিছু নেই কষ্ট ছাড়া আর ধোঁকা ছাড়া। জানি আমার মেসেজটা পেয়ে বিরক্ত হচ্ছ, তবুও শেষবার কিছু বলার লোভ সামলাতে পারছি না। ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি, আজীবন বাসবো। দূর থেকে চাইবো সবসময় ভালো থাকো, জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নিও। জানি তুমি পারবে। অনেক কিছু বলার ছিল, কিন্তু ইচ্ছে করছে না তোমাকে আর বিরক্ত করতে। পারলে ক্ষমা করো। আল্লাহ হাফেজ। রোজ মেসেজটি পড়ে কান্নায় ভেঙে পড়ল। সারাদিন রুম থেকে বের হয়নি। কেউ এর কারণ উদ্ধার করতে পারেনি, কারণ রোজ একটা টু শব্দ করেনি। পরের দিন সকাল, ওরে তো লাগেজ নিয়ে সকাল সকাল ঘর থেকে বের হচ্ছে। ওকে লাগেজ নিয়ে বেরোতে দেখে ওর মম পাপা দুজনেই অবাক হয়ে এগিয়ে আসে। অরিত্রের পাপা বলল, লাগেজ কেন? কোথায় যাচ্ছ? লন্ডন। অরিত্রের মাম পাপা দুজনেই বলল, লন্ডন? হ্যাঁ, এখানে আমি আর থাকতে পারবো না, তাই চলে যাচ্ছি। জানি না কখনো ফিরবো কিনা। কিন্তু কেন? অরিত্র তার সিলে ছুড়ে বলল, কেন আবার? মামার ভাগিনা মামার মতোই হবে। কোনো পাপ না করেও আমি আজ তার মতো পথ বেছে নিয়েছি। বাকি জীবনটা বিদেশেই কাটিয়ে দেব। এখানে আমার জন্য আর কিছুই নেই। অরিত্রের মম অরিত্রের হাত থেকে লাগেজ নিয়ে বলল, তুই কোথাও যাবি না, আমাদের কথা একবার ভাবলি না? তোমরা ভেবেছিলে? অরিত্রের মম পাপার হাজারো হাজারি কান্না উপেক্ষা করে লাগেজ নিয়ে গাড়িতে উঠে গেল।
অরিত্র গাড়ির জানালা দিয়ে বাইরে দেখছে। পরিচিত শহর, রাস্তাঘাট ছেড়ে গাড়ি চলছে এয়ারপোর্টের দিকে। হয়তো আর কখনো দেখতে পারবে না এই শহর, এই শহরের পরিচিত মুখগুলোকে। অরোজকে অরিত্র জানালার কাজ খুলে দিল। শুশু করে বাতাস বইছে, এলোমেলো করে দিচ্ছে ওর চুলগুলো। রোজ ফ্যামিলির সাথে বসে নাস্তা করছে। নাস্তা করছে বললে ভুল হবে, নাস্তা করার অভিনয় করছে। প্লেটের খাবার নাড়াচাড়া করছে। বারবার ওর চোখ জোড়া পানিতে ভরে যাচ্ছে। রোজ সবার আড়ালে চোখের পানি মুছে নিচ্ছে। তখনই ডোরবেল বেজে ওঠে। একজন সার্ভেন্ট গিয়ে দরজা খুলে দিল। একজন মহিলা, একজন পুরুষ ভিতরে ঢুকলো। সবাই সেদিক চেয়ে আছে, কারণ তারা কারোই পরিচিত কেউ না। রোজের মাম্মা উঠে তাদের সামনে গিয়ে বলল, আপনাদের তো চিনলাম না। ভদ্রমহিলার চেহারায় আতঙ্ক স্পষ্ট, মনে হচ্ছে কোনো বিপদে পড়েছে। ভদ্রমহিলা কিছু বলার আগেই ভদ্রলোক বলল, আমরা অরিত্রের প্যারেন্টস। রোজ প্লেট থেকে চোখ সরিয়ে তাদের দিকে তাকালো। হ্যাঁ, অরিত্রের বাবা মায়েরা। অরিত্রের বাবা মাকে দেখে সবাই বেশ অবাক হয়েছে। রোজের মাম্মা অস্বস্তি বোধ করলেও তাদেরকে বসতে বলল। অরিত্রের মম রোজের মাম্মার হাত ধরে বলল, বসার সময় নেই বোন, আমাদের পাপের শাস্তি আমার ছেলেকে দিবেন না প্লিজ, ওকে ফিরান। রোজ ওনাদের কথা শুনে বুঝতে পারছে অরিত্র চলে যাচ্ছে। একে চাপা আর্তনাদ ওর বুক চিরে বের হতে চাইছে। গলায় কিছু একটা দলা পাকিয়ে যাচ্ছে। রোজের মাম্মা বলল, অরিত্র, কি হয়েছে ওর? সবাই একে একে টেবিল ত্যাগ করে ওদের দিকে এগিয়ে আসছে। অরিত্র আমাদের উপর রাগ করে আজীবনের জন্য বিদেশ চলে যাচ্ছে। কিছুক্ষণ আগে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছে। হাজার চেষ্টা করেও আটকাতে পারিনি। রোজ কে? বলেই রোজের দিকে এগিয়ে গেল। রোজ নীরবে চোখের পানি ফেলছে। অরিত্রের মম রোজের কাছে গিয়ে বলল, তুমি কি রোজ? রোজ মাথা নিচু করে বলল, হ্যাঁ। তিনি রোজের কাছে মিনতি করতে লাগলো যেন অরিত্রকে ক্ষমা করে ফিরিয়ে আনে। রোজ মাথা তুলছে না, চুপচাপ চোখের পানি ফেলছে। এতদিন ফ্যামিলির সবাই যেভাবে ওকে সাপোর্ট দিয়েছে, এখনো কিছুতেই পারবে না ফ্যামিলির বিরুদ্ধে যেতে। রোজ মাথা নিচু করে চোখের পানি ফেলাই ব্যস্ত। সবার দৃষ্টি রোজের দিকে। রোজের দাদি রোজের পাপাকে বলল। রোজের মাম্মা রোজের সামনে গিয়ে ওর মুখ তুলে উপরে তুলল। মেয়ের চোখ মুখ স্পষ্ট বলছে অরিত্রকে ফেরাতে চাই। রোজ মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। রোজের মাম্মা রোজের পাপার দিকে তাকালো। রোজের পাপা বলল, হৃদ রোজকে এয়ারপোর্টে নিয়ে যা। রোজের মামা মেয়ের চোখের পানি মুছে বলল, যা, শুভ্রাকে সাথে নিয়ে যা, তাড়াতাড়ি যা, নয়তো দেরি হয়ে যাবে। বলতে দেরি রোজের যেতে দেরি হয়নি। রোজের মাম্মা অরিত্রের বাবা মাকে যেতে দেয়নি। তাদেরকে বলছে যাতে এখানে থাকে, তারা তাদের বোঝাপড়া করে নেবে। হৃদ ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। রোজ অরিত্রকে ফোনের উপর ফোন করেই যাচ্ছে, কিন্তু ওর ফোন অফ। রোজ কেঁদে চলেছে। অপরদিকে শুভ্রা ওকে বারবার সান্ত্বনা দিচ্ছে। অবশেষে ওরা এয়ারপোর্টে পৌঁছে গেল। এখনো লন্ডনে প্লেন ছাড়েনি। ওরা খোঁজ নিয়ে জানতে পারে, এখনো অ্যানাউন্সমেন্ট করেনি। এখনো অনেক সময় আছে। ওরা পুরো এয়ারপোর্ট জুড়ে অরিত্রকে খুঁজছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। রোজ এয়ারপোর্ট জুড়ে পাগলের মতো করছে, কিন্তু অরিত্র দেখা মেলেনি। রোজকে হৃদ সান্ত্বনা দিচ্ছে। ওরা অনেকক্ষণ যাবৎ অরিত্রকে খুঁজে টায়ার্ড। রোজ ভাইয়ের বুকে পড়ে কাঁদছে। হঠাৎ শুভ্রার ঠোঁটের কোণে হাসি ফুটল। রোজ, পেয়ে গেছি তোর রাজাকে। রোজ শুভ্রার দিকে তাকালো। শুভ্রা চোখ দিয়ে ইশারা করলো। অরিত্র কি সব কাগজপত্র দেখছে। রোজ অরিত্রকে দেখে কাঁদতে কাঁদতে হেসে ফেলল। অরিত্র তখনও রোজকে দেখেনি। রোজ দৌড়ে অরিত্রের কাছে গিয়ে অরিত্রকে আচমকা জড়িয়ে ধরল। অরিত্রকে হঠাৎ কিভাবে জড়িয়ে ধরাই অরিত্র চমকে যায়। অরিত্র দুহাত উঁচু করে বলল, আরে কে আপ? এটুকু বলেই থেমে গেল, কারণ ওর অনুভূতিরা বলছে কাছের কেউ, খুব কাছে। রোজ মাথা তুলে বলল, কি ভেবেছিলে তুমি অন্য কোনো সুন্দরী মেয়ে পাগলেই তোমাকে জড়িয়ে ধরেছে? অরিত্র কথা বলবে কি, ও তো রোজকে দেখে রীতিমতো শক। রোজ এখন এভাবে এখানে আসবে সেটাও কল্পনাও করেনি। কথা বলছো না কেন? তুমি ভূত দেখলে নাকি? হ্যাঁ, তেমনই। কি? না মানে তুমি এখানে যে? রোজ মুখ বাঁকিয়ে বলল, তোমাকে গুড বাই জানাতে এসেছি, আবার কখনো দেখা হয় কিনা তাই। রোজের কথা শুনে অরিত্রের মুখ কালো হয়ে গেল। রোজকে বিদায় জানাতে এসেছে? অরিত্র দীর্ঘশ্বাস ফেলে বলল, ও। রোজ আবারও কেঁদে দিল। ও, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছিলে আর এখন বলছো ও? তোমার মতো স্বার্থপর ছেলে আমি দুটো দেখিনি। কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছিলে? আমার কত কষ্ট হচ্ছিল জানো?
তুমি তো আমাকে আর চাও না, কি করে আমি এখানে থাকতে পারি তুমিহীন? রোজ অরিত্রকে আবার জড়িয়ে ধরল, তারপর বলল, তুমি কোথাও যাবে না, আমার সাথে চলো আমাদের বাড়িতে। ভয় পেও না, তাই আমাকে এখানে আসতে বলেছে। তোমার মম পাপাও আমাদের বাড়িতে। মাম্মার কাছে তোমার মম ক্ষমা চেয়েছে, আর আমার মাম্মা ক্ষমা করেও দিয়েছে। আই নো মাই মাম্মা। অরিত্রের এসব শুনে অনেক খুশি লাগছে, যেন মরুভূমিতে হঠাৎ করে এক পশলা বৃষ্টির দেখা পেয়েছে। রোজ শরম কর, বড় ভাই ভাবি এখানে আছে। ঈদ মজা করে বলল। রোজ মাথা তুলে বলল, তোমাকে কে বলেছে কাবাবের হাড্ডি হতে? তোমার লজ্জা লাগলে দূরে সরো, আমাকে ডিস্টার্ব করবে না। হায় রে মেরি বেহেন। অরিত্র আর শুভ্রা ওদের কথা শুনে হেসে দিল। বাড়িতে সবাই একসাথে বসে আছে, নিজেদের মধ্যে সবটা মিটমাট করে নিয়েছে। অরিত্রের ফ্যামিলি ক্ষমা চেয়েছে। রোজ আর অরিত্র একে অপরকে ভালোবাসে, তাই আর দুই ফ্যামিলির মধ্যে দূরত্ব রাখতে চায় না। রোজ আর অরিত্রের এঙ্গেজড করে রাখবে। অরিত্রের পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করে বিজনেসে জয়েন করার পর ওদের বিয়ে দিবে। 2 থেকে 3 বছর পরে বিয়ে হবে, সেটাই ফাইনাল করে অরিত্রের বাবা মা বাড়িতে ফিরে গেলেন। সবাই রোজের কথা ভেবে সব দূরত্ব মিটিয়ে নিয়েছে। তাছাড়া কারণে এদের দূরত্ব রাখার মানেই হয় না। রোজ আর অরিত্র একসাথে বেরিয়েছে। রোজ অরিত্রকে বলল, তোমাকে কিন্তু পুরোপুরি ক্ষমা করিনি। মানে অর্ধেক করেছো? বাকি অর্ধেকের জন্য কি শাস্তি দিবে মাই কুইন? আমাকে আজ সারাদিন ঘোরাতে হবে। এমন শাস্তি আমি 1000 বার পেতে রাজি জান। অরিত্র ড্রাইভ করছে, হঠাৎ জ্যামে গাড়ি আটকে যায়। ওরা ওখানে বসে থাকে। অরিত্র গাড়ি গ্লাস খুলে দেয়। ওর মন অনেক ফুরফুরা। পাশের শপিং মল থেকে দুটো মেয়ে বের হচ্ছে। ওরা আর চোখে বারবার অরিত্রকে দেখছে। বিষয়টি অরিত্র খেয়াল না করলেও রোজ করেছে। রোজ হঠাৎ খেপে যায়। রোজ জোরে চিৎকার করে মেয়ে দুটোকে বলে, ওই লুচ্চি মায়ারা, জীবনে ছেলে দেখিসনি? এভাবে ড্যাব ড্যাব করে চেয়ে আছিস কেন? আমার জিনিসে চোখ দিয়েছিস কেন? চিনিস আমাকে? আমি রোজ, একদম চোখ গেলে দিব। রোজের এমন অদ্ভুত কথাবার্তা শুনে অরিত্র ভরকে গেল। পাশের মেয়েগুলোকে দেখে ব্যাপারটা বুঝতে পেরে রোজের মুখ চেপে ধরে বলল, আপুরা দুঃখিত, প্লিজ কিছু মনে করো না। রোজ অরিত্রের হাত ছাড়িয়ে নিল, তারপর বলল, তুমি আমার মুখ চেপে ধরছো কেন? শ্বাস আটকে যাচ্ছিল। কি ভাষা এগুলো? তাহলে কি করতাম? তুমি দেখোনি মেয়েগুলো কি লুচু? ছি, ছেলেরা এভাবে তাকেই জানতাম, কিন্তু ওই মেয়েগুলো এক একটা লুচি। ইমরান হাশমির গার্লফ্রেন্ড। আমি ওদের মিক্সিং মেশিনে দিয়ে জুস বানাইতাম। তুমি আমার মুখ চেপে ধরলে কেন? অরিত্র চোখ বড় বড় করে বলল। হায় আল্লাহ, তুমি এত ঝগড়াটে কেন? রোজ ভুরু কুঁচকে বলল, আমি জগরুটে? ও বুঝেছি, মেয়েরা তোমার দিকে লুচি মতো চেয়েছিল, তোমার খুব ভালো লাগছিল, তাই না? অরিত্র ভেবাচেকে খেয়ে গেল। আরে আমি তো ওদের দেখিনি, তোমার কথাই দেখেছি। মিথ্যা বলছো কেন? তাহলে কি দেখছিল? অরিত্র মেকি হাসি দিয়ে বলল, আরে আমি তো আমার রোজ কুইনকে দেখছিলাম। রোজ অরিত্রের দিকে সন্দেহের দৃষ্টিতে চেয়ে বলল, সত্যি? অরিত্র সিরিয়াস ভঙ্গিতে বলল, সত্যি। কতদিন পর তোমাকে এত কাছ থেকে দেখছি, ভাবিনি কখনো আর দেখতে পারবো, তোমাকে ছুতে পারবো। আমিও ভেবেছিলাম সব শেষ, আর কখনো আমাদের পথ এক হবে না। কিন্তু ওই যে আমাদের ভালোবাসার শক্তি আমাদের এক করেছে, সব ঠিক করে দিয়েছে। 1.5 মাস পর আমাদের এঙ্গেজমেন্ট। আমার ভার্সিটিতে এক্সাম পড়ে গেছে, নয়তো এ মাসই হয়ে যেত। আমার যে কি খুশি লাগছে। অরিত্র মুগ্ধ হয়ে রোজকে দেখছে। তুমি কি সত্যি আমাকে ক্ষমা করে দিয়েছো? হুম, এখনো পুরোপুরি না। 4 দিন ঘোরাবে, তারপর সিদ্ধান্ত নিব। জি হুকুম মহারানী, আজ আপনার কাছ থেকে ক্ষমা নিয়েই ছাড়বো, দেখি আপনি কত ঘুরতে পারেন। রোজ মুস্কি হেসে বলল, জি চলুন। রিদ শুভ্রাকে ওর ডান্স স্কুলে ছাড়তে যাচ্ছে, তারপর অফিসে যাবে। রিদ ওর ডান্স স্কুলের সামনে গাড়ি থামালো। রিদ বলল, সাবধানে নামো, আর হ্যাঁ, মিস মি। শুভ্রা মুস্কি হেসে জবাব দিল, ইউ টু। শুভ্রা গাড়ি থেকে নামতেই ওর 2টা ফ্রেন্ড এসে হাজির। এক ফ্রেন্ড অনি বলল, জিজুর সাথে মিট করাবে না? শুভ্রা না চাইতেও রিদকে বলল। এই যে জিজু, আপনার শালিকারা এসেছে, মিট করতে নামুন। রিদ নামে ওদের সাথে কুশন বিনিময় করছে। ওরা গল্প জুড়ে দিয়েছে। শুভ্রার গা চলে যাচ্ছে, আর না পেরে রিদকে টেনে সরিয়ে ওদের সামনে দাঁড়িয়ে বলল, এটা আমার বর, তোদের বর না যে দিনভর গল্প করবি। যা ক্লাসে যা, বিদে হ। ওর বান্ধবীর ওর এমন কথাই অবস্থ, তাই কিছুই মনে করেনি। কিন্তু রিদ অস্বস্তিতে পড়ল। শুভ্রাকে টেনে নিয়ে ফিসফিস করে বলল,
কে বলছে এসব? মাথা গেছে? কি মনে করবে ওরা? শুভ্রা ডনকে আর ভাব নিয়ে বলল। জানো তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে না, যাও যাও তাড়াতাড়ি যাও। হৃদ হাসবে না কাঁদবে, মনে মনে হাসছে। গাড়িতে উঠে বসে হাসছে। গাড়ি স্টার্ট দিয়ে শুভ্রাকে একটা হাসি উপহার দিয়ে চলে গেল। হৃদ ভাবছে, শুভ্রার ছোটবেলার পাগলামিগুলো আবারও দেখতে পাচ্ছি। শুভ্রা তো এমনই থাকিস, আমার ছোবরা হয়ে। শুভ্রা আলমারিতে জামা কাপড় ভাঁজ করে রাখছে। হৃদ অফিস থেকে ফিরে রুমের দরজার সামনে এসে শুভ্রাকে দেখে পা টিপে টিপে রুমে ঢুকে শুভ্রার পেছনের দিকে জড়িয়ে ধরে। হঠাৎ এভাবে কেউ জড়িয়ে ধরায় চমকে চিৎকার করে ওঠে। আরে আমি? চিৎকার করছো কেন? আমি তোমার একমাত্র বর। হৃদ শুভ্রার কানে লতিতে চুমো খেয়ে বলল, তো একমাত্র বর ভয় দেখালেন কেন? কই ভয় দেখালাম? আমি তো বউকে ভালোবাসছি। বউ ভীতু হলে আমার কি দোষ? শুভ্রা কটাক্ষ করে বলল। কি আমি ভীতু? ছাড়ো আমায়। শুভ্রা নিজেকে ছাড়িয়ে নিল। আচ্ছা, প্রমাণ করো তুমি ভীতু না। কি করতে হবে? ছাদ থেকে লাফ দিতে হবে? কি বলছিস এসব? আমার বউ মরে গেলে তোর একমাত্র বরের কি হবে? শুভ্রা ভেঙচি কেটে বলল। কি আর হবে? একমাত্র বর বিয়ে করে দুই মাত্র বউ ঘরে আনবে। হৃদ মেকি হাসি দিয়ে বলল, তাও ঠিক বলেছ। আর একটা বিয়ে করবো ভাবলেই ভালো লাগছে। উফ, একটা কিউট দেখে বিয়ে করব। শুভ্রা রণমূর্তি ধারণ করেছে, চোখ ছোট্ট ছোট্ট করে বলল, তাই না? আরেকটা বিয়ে করবে না? দাঁড়াও, তোমাকে বিয়ে আমি করাচ্ছি। শুভ্রা হৃদের বুকে এলো পাথারি মারতে শুরু করলো। আরে এইভাবে মারলে মইরাই যাবো, আরেকটা বিয়ে করবো কেমনে? শুভ্রার মারা বন্ধ করে নেকা কেঁদে বলল। তুমি আমায় একটুও ভালোবাসো না। হৃদ মুচকি হেসে শুভ্রাকে জড়িয়ে ধরল। বাসি, নিজের চেয়েও বেশি ভালোবাসি। আমি তো মজা করছিলাম। শুভ্রা হৃদের বুকে কামড় দিল। হৃদ চিৎকার করে ওঠে। আউচ! এমন মজা করলে একদম মেরে দেব। শোনো, এভাবে টর্চার করলে বল পালিয়ে যাবে। বরকে আদর সোহাগ করতে হয়। আচ্ছা কাছে এসো, একটু আদর সোহাগ করি। দরকার নাই তোর সোহাগের। আবার কি করবি? কি জানি, ডাইনি একটা। হৃদ ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। শুভ্রা পেছন থেকে হাসছে। হৃদ ফ্রেশ হয়ে বেরোতে শুভ্রা পেছন থেকে হৃদকে জড়িয়ে ধরল। পিঠে একটা চুমু খেয়ে বলল, ভালোবাসি। হৃদ মুচকি হেসে শুভ্রার হাতের উপর হাত রাখল। বাড়িতে রোজের এঙ্গেজমেন্টের দৌড়জোড় শুরু হয়ে গেছে। আগামীকাল রোজের এঙ্গেজমেন্ট। বাড়িতেই প্রোগ্রাম হবে। বাড়িতে ডেকোরেশন লাইটিং এর কাজ চলছে। তখনই বাড়িতে লাগেজ নিয়ে এক ভদ্রলোক ঢুকল, সাথে মধ্যবয়সী মহিলা ও 10 থেকে 11 বছরের ছেলে। রোজির মাম্মা ঘুরে ঘুরে সাজানো দেখছে। তখনই সেই বাচ্চা ছেলেটা পেছন থেকে বলল, ফুপিয়া। রোজির মাম্মা ঘুরে রীতিমতো শকড। খুশিতে চোখ ছলছল করছে। কতদিন পর ভাইয়ের ছেলেকে দেখছে। তানভীর, রোজির মাম্মা এগিয়ে এসে মাথায় গালে হাত বুলিয়ে আবেগে আপ্লুত হয়ে বলল, আমার বাবাটা কেমন আছে? কতদিন পরে দেখলাম। কত বড় হয়ে গেছিস। আপু, ভাইকে তো একটু দেখো। রোজের মাম্মা বলল। রোজের মাম্মা ভাইকে দেখে খুশিতে হেসে ফেললেন। তুহিন, তোর সময় তাহলে হয়েছে? হৃদের বিয়েতে এলি না? আপু, তুমি জানো আমি কতটা ব্যস্ত ছিলাম। আচ্ছা থাক থাক, আর বলতে হবে না। মন, যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। সার্ভেন্টকে দিয়ে ব্যাগ পাঠিয়ে দিচ্ছি। তার আগে বলো রোজ কোথায়? আর বাকি সবার সাথে দেখা করে নিই। মা বাবার রুম থেকে আগে দেখা করে আসি। নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করে আছে। হ্যাঁ যাও, তোমাদের জন্য কখন থেকে অপেক্ষা করছে। রোজ এসে হাজির। মামা মামি, রোজ মেহেদি হাতে দৌড়ে এলো। আরে এসে গেছে রাজকন্যা। নাক টেনে দিয়ে রোজির মাম্মা বলল, কি খবর? এত বড় কোন দিন দিয়ে হয়ে গেলি? তুমি যে দিক দিয়ে বুড়ো হচ্ছ সেদিক দিয়েই। ওরে পাকুনি। সবাই হো হো করে হেসে দিল। তারপরে ওরা বাড়ির সবার সাথে মিট করে দিল। তুহিনীর মা বাবা এতদিন পর ছেলেকে পেয়ে অনেক খুশি। মা তো খুশিতে আত্মহারা হয়ে কেঁদে দিলেন। বাবা অসুস্থ, তেমন হাঁটা চলা করতে পারেন না। রাতে পুরো ফ্যামিলি একসাথে ডিনার করে আড্ডা দিল। অনেকদিন পর সবাই একসাথে হয়েছে। আজ পরিপূর্ণ মনে হচ্ছে ফ্যামিলিটাকে। এঙ্গেজমেন্ট দিয়ে শুভ্রা নেভি ব্লু রঙের শাড়ি পরেছে। চুলগুলো খোপা করে ফ্লাওয়ার লাগিয়েছে। 2 হাত ভর্তি স্টোনের চুড়ি, গর্জিয়াস অলংকার, গর্জিয়াস মেকআপ। রেড ব্লু কালার কমপ্লিট শুট পরেছে। চুলগুলো স্পাইক করা, হাতে নীল বেল্টের ওয়াচ।
চোখে গ্লাস। শুভ্রা রেডি হয়ে হৃদকে খুঁজছে, কিন্তু কোথাও ওকে খুঁজে পাচ্ছে না। অবশেষে এঙ্গেজমেন্ট স্টেজে হৃদকে দেখতে পেল। শুভ্রা এক প্রকার দৌড়ে হৃদের কাছে এলো, তারপর হাঁপাতে লাগলো। হৃদ শুভ্রাকে দেখে বলল, আরে আস্তে, দৌড়াচ্ছ কেন? পড়ে গিয়ে হাত পা ভাঙবে। কি হয়েছে? শুভ্রা হৃদের কথার উত্তর না দিয়ে হৃদের হাত নিজের হাতে পুড়ে বলল, তুমি আমাকে ছাড়াই চলে এসেছো? আরে তোমার দেরি হচ্ছিল তাই ভাবলাম নিচটা একটু দেখে আসি সবকিছু ঠিক আছে কিনা, তারপর গিয়ে তোমাকে আনবো। শুভ্রা মুখ বাঁকিয়ে বলল, বুঝি বুঝি, সব বুঝি। সুন্দরী মেয়েদের দেখতে দেখতে একা একাই চলে এসে। সবসময় এক কথা বলো কেন? আমার বউ কি কম সুন্দর নাকি? আমার বউয়ের কাছে কেউ টিকবে না, একদমই না। আচ্ছা, তাই যদি হয় আমার হাত ধরে রাখো, হাত ছাড়বে না। সারাক্ষণ হাত ধরে হাঁটলে মানুষ কি বলবে? যা খুশি বলুক, হু কেয়ার্স। হাত ধরো, নয়তো মার খাবে। পাবলিক প্লেসে বউয়ের হাতে মার খেতে চাই না, তার চেয়ে হাত ধরাই ভালো। হুম, পাগলি। পাগল। অপরদিকে অরিত্র ক্রিম কালার কমপ্লিট স্যুট পরেছে, হোয়াইট কালার ওয়াশ, চুলগুলো কপালের উপর এসে পড়েছে, একদম কিউটের বস্তা লাগছে। হলের লাইট অফ হয়ে গেল। সিঁড়ি থেকে হালকা শেডের আলো পড়েছে। রোজ বান্ধবীদের সাথে নিচে নেমে এসছে, সবার দৃষ্টি সেদিকে। রোজ ক্রিম কালার গ্রাউন্ড পড়েছে, চুলগুলো কার্লি করা, গলায় কানে ডায়মন্ডের গহনা, গর্জিয়াস মেকআপ। রোজকে একদম ফুটন্ত ফুলের মতো লাগছে। অরিত্র মুগ্ধ হয়ে দেখছে তার রোজ কুইনকে। শুভ্রা রোজকে দেখে বলল, রোজকে কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। রে শুভ্রা কি বলল, দেখতে হবে না বোনটা কার? একটা ছাগলার। লাইট অন হয়ে গেল। শুভ্রা হৃদের কাঁধে, শুভ্রা হৃদের হাত ছেড়ে রোজের দিকে এগিয়ে গেল। দুজনকে রিং এক্সচেঞ্জ করার জন্য স্টেজে নিয়ে গেল। রোজ অরিত্র একজন আরেকজনের দিকে একবার চেয়ে মুচকি হেসে রিং এক্সচেঞ্জ করে নিল। রোজের মাম্মা আর পাপা একসাথে দাঁড়িয়ে আছে। রোজের মা খুশিতে কেঁদে ফেলেছে, চোখ বুঝতে লাগলো। সবাই তালি দিতে লাগলো। তালির ধ্বনিতে বাড়ি মুখরিত। তারপর আবার লাইট অফ হয়ে হালকা শেডের আলো চলে উঠল। স্লো সং ছাড়া হয়েছে, কাপল ডান্স হচ্ছে। শুভ্রা, হৃদ, অরিত্র, রোজ আরো অনেকে ডান্স করছে। অরিত্র রোজ একে অপরকে দেখছে আর মুস্কি মুস্কি হাসি দিচ্ছে। অরিত্র রোজের কানের কাছে ফিসফিস করে বলল, আধা মেরি বাঙ্গারি। শুভ্রা হৃদের কাঁধে হাত রেখে ডান্স করছে। হৃদ মাঝে মাঝে শুভ্রার কপালে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। হঠাৎ করে ডান্স করা অবস্থায় শুভ্রার অস্থির অস্থির লাগতে শুরু করলো। অনেকক্ষণ ডান্স করার চক্করে মাথা ঘুরছে। শুভ্রা থেমে গেল, হৃদের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। হৃদ অবাক হয়ে বলল, কি হয়েছে? শুভ্রার পা কাঁপছে, মাথায় হাত দিয়ে বলল, মাথাটা কেমন ঘুরছে, শরীরে ব্যালেন্স রাখতে পারছি না। কথাটা শেষ করেই পড়ে যাচ্ছিল, তখনই হৃদকে ধরে ফেলে। শুভ্রার চোখ বন্ধ হয়ে গেল। হৃদ চিৎকার করে বলল, কেউ লাইট অন করো। লাইট অন করে শুভ্রাকে হৃদের বুকে ঢলে থাকতে দেখে সবাই দৌড়ে এলো। হৃদ বারবার বলছে, শুভ্রা চোখ খোলো, মাম্মা পাপা কিছু করো, মামি কোথায়? শুভ্রাকে বেড়ে শুইয়ে দেওয়া হয়েছে। শুভ্রার মাম্মা, হৃদের মাম্মা শুভ্রার হাত পায়ে মালিশ দিচ্ছে। হৃদের মামে বোন একজন গাইনি চিকিৎসক, তিনি শুভ্রাকে দেখছে। ওর মামা তুহিন হার্ট সার্জন হলেও কিছু একটা অনুমান করতে পারছে। বাকিরা ঘর জুড়ে পায়চারি করছে। রোজের পাশে অরিত্র দাঁড়িয়ে আছে। মন শুভ্রাকে চেক আপ করে হেসে দিল। সবাই হাঁক করে থাকলেও ওদের মামা বুঝতে পেরে হেসে দিল। তারপর হৃদের মাম্মাকে উদ্দেশ্য করে বলল, আপু, গ্র্যান্ডমা হওয়ার জন্য রেডি হও, বাড়িতে অতিথি আসছে। হৃদের মাম্মার চোখ চকচক করছে। তিনি বললেন, মন, শুভ্রা? হ্যাঁ আপু, শুভ্রা প্রেগনেন্ট। রোজ নিউজটা শুনে ইয়েস বলে চিৎকার করে লাফিয়ে উঠল। সবাই রোজের দিকে এগিয়ে আছে। রোজ চুপ হয়ে গেল। অরিত্র রোজকে ফিসফিস করে বলল, রোজ কুইন, তুমি নও, শুভ্রা প্রেগনেন্ট। রোজ অরিত্রের কথা শুনে লজ্জা পেয়ে গেল। তারপর মিনমিন করে বলল, আই নো। সবাই খুশিতে একে অপরকে কংগ্রাচুলেট করছে। দিদির পাপা আর শুভ্রার পাপা কোলাকুলি করছে। ভাই, তুমি দাদা আর আমি নানা হতে চলেছি। এই সবার কাণ্ড দেখে বলল, আরে আমাকে কেউ কংগ্রাচুলেট করো, আমিও তো কিছু হচ্ছি। সবার ঈদের কথা শুনে হেসে দিল। আর তখনই শুভ্রার জ্ঞান ফিরল। শুভ্রা নিজেকে বেড়ে শোয়া অবস্থায় আবিষ্কার করল। কিছুক্ষণের আগের ঘটনা মনে পড়ল, আর সবার হাসির শব্দ কানে এলো। শুভ্রা এক লাফে উঠে বসল। তারপর সবার দিকে চেয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, আমি অসুস্থ আর তোমরা হাসাহাসি করছো। শুভ্রা বেড থেকে নামতে যাবে তখনই
হৃদ দৌড়ে গিয়ে বলল, আরে নামছো কেন? শুয়ে থাকো। না, আমি থাকবো না। কেউ আমার ভালোবাসে না। রোজ বলল। শুভ্র অভিমানী মুখে বলল, দরকার নেই। যারা আমার অসুস্থতার সময় হাসাহাসি করতে পারে তাদের গুড নিউজে আমি হ্যাপি হতে চাই না। সবাই শুভ্রের কথা শুনে মুখ টিপে হাসছে। হৃদের পাপা বলল, চলো আমরা যাই, ওর বউকে ও সামলাক। তারপর সবাই এক এক করে বেরোতে লাগলো। রোজ নিচু স্বরে বলল, কিন্তু সিন তো আপনি বাকি। অরিত্র আস্তে করে বলল। এই সিনে তুমি এলাও না বেবি। রোজ আবারও লজ্জা পেয়ে গেল। রোজ তখন থেকে বোকার মতো কথা বলে যাচ্ছে, আর অরিত্র লজ্জায় থেকে যাচ্ছে। আমি বলতে চাইছি যে শুভ্রা আপু নিউজটা শুনে কেমন রিয়াক্ট করে সেটা দেখতে চাই। তারপর মুখ ভেঙচি কেটে বেরিয়ে গেল। সবাই চলে যাওয়ার পর হৃদ শুভ্রাকে শুয়ে দিয়ে বলল, একদম নড়বা না, শুয়ে থাকো। এই দরজা বন্ধ করতে গেল। শুভ্রা ভাবছে, সবাই এমন কেন করছে? আমি কি খুব বেশি অসুস্থ? বড় কোনো রোগ হয়েছে? তাহলে সবাই হাসছে কেন? সবাই হাসলেও মাম্মার পাপা তারা কেন হাসছে? আমি তো তাদের একমাত্র মেয়ে। ডাল মে কুছ কালা হ্যায়। শুভ্রা ভাবতে ভাবতে হৃদ শুভ্রার কাছে এসে ওর কপালে, চোখে, গালে চুমকাচ্ছে। সব শুভ্রার মাথার উপর দিয়ে যাচ্ছে। হৃদ তারপর শুভ্রাকে চুরি তুলল। শুভ্রা হৃদের ভার নিতে পারছে না। শুভ্রা উসখুস করতে করতে হৃদকে সরানোর চেষ্টা করছে। রিত ছাড়ো আমায়, মেরে ফেলবে নাকি? মেরে ফেলবা একদম তোমাকে। শুভ্রা আবারও নেকা কান্না জুড়ে দিল। তুমিও আমায় ভালোবাসো না। আরে কে ভালোবাসে না? বাসি তো, অনেক ভালোবাসি। এখন আরো বেশি ভালোবাসবো। কেন হঠাৎ? হৃদ উঠে বসল। শুভ্রাও জিজ্ঞাসক দৃষ্টি নিয়ে উঠে বসে হৃদের মুখের দিকে চেয়ে আছে। হৃদ মুচকি হেসে বলল, কারণ আজ তুমি আমাকে আমার লাইফের সেরা গিফট দিয়েছো। শুভ্রা হৃদের কথা রাগামাথা বুঝতে পারছে না। মনে করার চেষ্টা করলো কি এমন বলেছে বা দিয়েছে আজ হৃদকে, কিন্তু কিছুই মাথায় আসছে না। এই চোবড়াকে চিন্তিত দেখিয়ে ফিক করে হেসে দিল। তারপর কানের কাছে ঘোর লাগা কণ্ঠে বলল, তুমি মাম্মা আর আমি পাপা হতে যাচ্ছি। তুমি প্রেগন্যান্ট। হৃদের কথা শুনে শুভ্রার মুখ অটোমেটিক হা হয়ে গেছে। ওই স্তব্ধ হয়ে গেছে। সবটা বুঝতে কয়েক সেকেন্ড লেগে গেল। তারপর শুভ্রার মুখে হাসি ফুটল। ও মা হতে যাচ্ছে, ওর বেবি হবে, ছোট্ট গুলুমুলু একটা বেবি হবে। হৃদ শুভ্রার দিকে চেয়ে ভ্রু নাচালো। শুভ্রা লজ্জা পেয়ে হৃদকে বুকে মুখ লোকালো। আমি মা হব? আমাদের বেবি হবে? পুরো বাড়ি সাজানো হচ্ছে, সবকিছু নতুন করে সাজানো হচ্ছে। পেইন্ট করা হচ্ছে, ফার্নিচার, পর্দায় সবকিছু চেঞ্জ করা হচ্ছে। নতুন অতিথিকে নতুন ভাবে শুভেচ্ছা জানাতে হৃদির পাপা আর শুভ্রার পাপা ছুটাছুটি করছে নতুন অতিথির আগমনে। শুভ্রার মাম্মা হৃদের মাম্মার পাশে বসে বলল, আপু দুই ভাই খুশিতে পাগল হয়ে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে শুভ্রার বাচ্চা হওয়ার আগেই এদের পাগলাগারদ পাঠাতে হবে। হৃদির মাম্মা হেসে বলল, যা বলেছিস। হৃদির মাম্মা উঠে গিয়ে দাঁড়িয়ে পুরো বাড়ি দেখছে। দুজনের ছুটাছুটি দেখে মুচকি হাসছে। রোজ আর হরিত্র অনলাইনে বাচ্চাদের জিনিসপত্র দেখছে। হৃদির মাম্মা এসব দেখছে আর মুচকি হাসছে। কি দেখছো মামা? এর পেছন থেকে বলল, তোর পাপা আর কাকাই দেখেছি, আর সেই দিনের কথা মনে করছি, তুই যখন পেটে এলি আর এই খবর সবাই জানতে পারলো। সেদিন তোর নানা ভাই আর দাদা ভাই কি যে পাগলামি শুরু করেছিল। লিভিং রুমটা মিষ্টির গোডাউন বানিয়ে দিয়েছিল। তোর আসার খুশিতে পুরো পাড়া, আত্মীয় স্বজন, ফ্রেন্ড, যার যার মতো ফ্রেন্ড ছিল, পরিচিত মুখ, চেনা জানা কত মানুষ ছিল মিষ্টি বিলিয়েছে। তোর দাদাইকে খুব মনে পড়ছে, তোকে খুব আদর করত। বংশের প্রথম সন্তান হয় একটু বেশি। তোর জন্মের পর আমি তোকে কোলে নেওয়ার চান্স পাইনি, সবাই কাড়াকাড়ি শুরু করে দিত। তুই খুব আদুরে ছিলি, আর তোর বেবিও সেম, ও সবার আদরের হবে। দোয়া করো মাম্মা। হৃদির মাম্মা মিষ্টি হাসি উপহার দিল। শুভ্রার খুব খেয়াল রাখবি। তোর পাপা আমার খুব খেয়াল রাখতো। আমিও রাখবো। 5 বছর পর হৃদ অফিস থেকে ফিরে দেখে ওর মেয়ে শুভেচ্ছা কাঁদছে আর শুভ্রা তার কান্না থামানোর চেষ্টা করছে।
হৃদ মেয়েকে কোলে তুলে নিয়ে বলল, কি হয়েছে? আমার মামুনি কাঁদছে কেন? শুভেচ্ছা কান্নার জন্য কিছুই বলতে পারছে না। হৃদ শুভ্রার দিকে তাকালো। তোমার মেয়ে রুহানের কাছে যাবে, ওর সাথে খেলবে। এই সন্ধ্যাবেলায় খেলার কথা মনে পড়েছে তার। আচ্ছা, এই কথা। আমি তোমাকে নিয়ে যাব। হৃদ মেয়ের চোখের পানি মুছিয়ে কপালে চুমু খেয়ে বলল, পাপা অফিস থেকে এসেছে, কাপড় শরীর কত নোংরা। তুমি দাদির সাথে গিয়ে খেলো, আমি ফ্রেশ হয়ে তারপর নিয়ে যাব। শুভেচ্ছা কান্না থামিয়ে দিল। হৃদ শুভেচ্ছাকে কোল থেকে নামিয়ে দিতেই খেলতে চলে গেল। শুভ্রা হৃদের টাই খুলতে খুলতে বলল, তুমি কি সত্যিই নিয়ে যাবে? হ্যাঁ অবশ্যই, দেখছো না কাঁদছে। প্রতিদিন বায়না করবে আর তুমি তোমার মেয়েকে নিয়ে বোনের বাড়ি হাজির হয়ে যাবা? ওদেরও তো একটা ব্যাপার আছে, তাই না? হৃদ চিন্তিত ভঙ্গিতে বলল। ঠিক বলেছিস। তাহলে এক কাজ করি। শুভ্রা হৃদের কোট খুলে দিয়ে বলল। কি কাজ? হৃদ শুভ্রার কোমর জড়িয়ে কাছে এনে নাকে নাক ঘষে বলল, আমরা শুভেচ্ছাকে একটা ছোট্ট রুহান এনে দিই। শুভ্রা মাথা নিচু করে নিচু স্বরে বলল। হুম। হৃদ ভ্রু নাচিয়ে বলল, তার মানে বউ রাজি? শুভ্রা জানি না বলে লজ্জায় হৃদের বুকে মুখ লুকালো। হৃদ শুভ্রার মুখ তুলে বলল, ওগো মায়াবতী লাজুক লতা, তুমি আমার হৃদয়ের শুভ্রতা।